প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন দৈনিক প্রথম আলোর কূটনৈতিক রিপোর্টার রাহিদ এজাজ। শুভ সকাল। আপনাকে শুভ সকাল। পত্রপত্রিকায় প্রকাশিত কয়েকটা গুরুত্বপূর্ণ শিরোনাম পড়ে শোনাই আপনাকে, তারপর আমরা আলোচনায় যেতে চাই। প্রথম আলো, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের শক্ত ভূমিকা চায় প্রথম আলোর গোলটেবিল বৈঠক। এশিয়া কাপ, জাকের শামীমের লড়াই যথেষ্ট হলো না। দৈনিক কালের কণ্ঠ, অস্থিরতার আবর্তে রাজনীতি, জাকসুতেও শিবিরের আধিপত্য। দৈনিক যুগান্তর, ভিপি জিতু জিএস মাজহার, জাকসুতেও শিবিরের বিজয়। জুলাই সনদ বাস্তবায়ন সহ 4 দফা দাবি, যুগপৎ কর্মসূচি দিচ্ছে জামায়াত, চরমনাই সহ কয়েকটি দল। দৈনিক সমকাল, কোথাও ছাত্র দল নেই, সিঙ্গাপুরে কোম্পানি খুলে 194 কোটি টাকা পাচার। বাংলাদেশ প্রতিদিন, জাকসু ও শিবিরের দখলে, 48 ঘন্টার নাটকীয়তা, কেন এই বিলম্ব। মানব জমিনের শিরোনাম, 2 দিন পর জাকসুর ফল, 20 পদে শিবিরের জয়। জুলাই আন্দোলনে মানব জমিনের ভূমিকা ছিল শীর্ষে। আমার দেশ, জাকসুতেও শিবিরের চমক, জিএস সহ 20 পদে জয়। ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে জাতিসংঘের 142 দেশের ভোট। কালবেলা শিরোনাম, 1.5 শতাধিক সাবেক আমলাকে খুঁজছেন গোয়েন্দারা। তারেক রহমান বললেন, মনুষ্যত্ব অর্জন আর পশুত্ব বর্জনই হোক আমাদের অঙ্গীকার। জাকসুতেও শিবিরের জয় জয়কার। দৈনিক করতোয়া, ভিপি স্বতন্ত্র প্যানেলের জিতু জিএস, ছাত্র শিবিরের মাজহারুল, পশু পাখি বন্যপ্রাণীর নিরাপত্তা আইন সময় উপযোগী করার অঙ্গীকার। পত্রপত্রিকায় প্রকাশিত রাজনৈতিক শিরোনাম নির্বাচন আলোচনা যাওয়ার আগে একজন গুণী মানুষের কথা বলি। না ফেরার দেশে চলে গেছেন, আইসিইউতে ছিলেন, মৃত্যুর সাথে লড়াই করলেন, ফরিদা পারভীন। মানে লোকসঙ্গীতের গানে, আর বিশেষ করে তার যে গানের ধারা, লালনের গান, সেই লালনের গানের ধারায় যদি বলা যায় তাহলে বলা যায় একমাত্র বাংলাদেশের কণ্ঠশিল্পী ছিলেন যিনি এই গানটিকে বা সঙ্গীতকে উচ্চকিত করে গেছেন। কি বলবেন আজকে? জি, সকালবেলায় এই যখন আপনি প্রথম অনুষ্ঠানটা শুরু করছি যে ফরিদা পারভীন এবং আপনি লোকসঙ্গীত আছে, যদি আমাকে বলেন যে লালন গীতি, লালনের বাণী, এটা শুধু দেশে তো নয়, সারা বিশ্বজুড়ে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে ফরিদা পারভীনের একটা অনন্য সাধারণ একটা অবদান ছিল। তো অনেকটা সমর্থকটা হয়ে গেছিলেন লালন সঙ্গীত এবং ফরিদা পারভীন। এবং আমরা যদি বিশেষ করে গণমাধ্যমের অর্থাৎ দেশি বিদেশি বিস্তারের কারণে অনেক বেশি দেখি যে সেটি লালন মেলা বলেই নয়, সারা বছর জুড়ে লালনকে নিয়ে, লালনের দর্শন নিয়ে, চিন্তা নিয়ে এটি যে সারা বিশ্বের নানা প্রান্তের মানুষকে টেনেছে, সেই জায়গাতে ফরিদা পারভীনের বিশেষ একটা অবদান আমাদের না বললেই নয়। এবং সেটা মানে আমি যদি বলি, ফরিদা পারভীন এখানে বিরাট একটা ভূমিকা রেখেছেন এবং পরের প্রজন্মে সেটি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করে গেছিলেন। তো সেই জায়গাতে আমি মনে করি বাংলাদেশের জন্য একটা অপূরণীয় ক্ষতি তার এই চলে যাওয়াটা। তো আজকের এই অনুষ্ঠানে আমরা শুরু করছি তার প্রয়াণ দিয়ে। তিনি গত হয়েছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরাও তার আত্মার মাগফিরাত কামনা করি। চ্যানেল আইতে সকালের গানের অনুষ্ঠানে তাকে স্মরণ করা হয়েছে এবং চ্যানেল আইতে দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠান আছে। প্রিয় দর্শক, আমাদের প্রিয় শিল্পী ফরিদা পারভীন না ফেরার দেশে গেছেন। আমরা যেন তার আদর্শ, তার গানের আদর্শ সব কিছু মিলিয়ে যেন আমরা একটু তাকে স্মরণ করবার চেষ্টা করি। আলোচনায় আসি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের ফলাফল নিয়ে তো নানা ধরনের কথাবার্তা হলো। মানে কথাবার্তাটা এরকম যে একটি নির্বাচন 8,000 ভোটের বা এত ভোটের গণতে এত দিন লাগলো কেন, বা 2 দিন বা 48 ঘন্টা লাগলো কেন, নানা ধরনের ছিল। শিক্ষকের পদত্যাগ ছিল, শিক্ষকের ভোট কাউন্টিংয়ে যুক্ত একজন শিক্ষকের মৃত্যু ঘটেছে।
পাল্টাপাল্টি নানান বক্তব্য এসেছে, রিটার্নিং অফিসার সরে দাঁড়িয়েছেন, এবং সবচেয়ে বড় কথা আপনি যে সংখ্যাটা বলছেন যে এই সংখ্যায় ভোট গুনতে আসলে 2 দিন লাগে কিনা বা লাগা উচিত কিনা, সেটি একটি বিরাট প্রশ্ন। তার মানে হচ্ছে কি যে আমাদের এখানে ব্যর্থতা, অদক্ষতা, অযোগ্যতা ছিলই। এখন কে জিতেছে, কোন প্যানেল জিতেছে, সেটির চেয়ে বড় কথা যেই কায়দায় ডাকসু নির্বাচনের ফলটা ঘোষণা করা হলো সেটা নজিরবিহীন, এবং সেটা এখনও ভাবাও যায় না। গত 2 দিন এটা নিয়ে প্রচুর সমালোচনা হয়েছে। যখন আমরা ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছি, সেই জায়গায় একটা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে যদি এমন অবস্থা হয় তাহলে সেটা নিশ্চয়ই কিভাবে হবে, যদি একটার সঙ্গে আরেকটা কোনো সম্পর্ক নাই, এটা বলাই বাহুল্য। কিন্তু এটি তো ঠিক যে 8, 14, 18 এবং 24-এর যে নির্বাচনের সংস্কৃতি আমরা দেখেছি বাংলাদেশে, তারপর যখন সারা দেশের বিভিন্ন বয়সের মানুষ মুখে আছে ভোট দেওয়ার জন্য, তো সেই ক্ষেত্রে আমরা যখন বলি যে দক্ষিণ এশিয়ার সংস্কৃতি বা বাংলাদেশও তার বাইরে নয়, সংঘাত, রক্তক্ষয় এগুলো নির্বাচনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো এর পাশাপাশি সেটা যদি নিরাপত্তাজনিত কারণে আমরা দেখেছি অতীতে ধরেন 15 এবং এর পরবর্তীতে সিটি কর্পোরেশন বা মেয়র ইলেকশন, ইভেন কি তৃণমূলে উপজেলা বা ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ধরনের পরিবেশ সৃষ্টি করে ভোটারদেরকে নিরুৎসাহিত করা হয়, ঠিক তেমনিভাবে আমরা যেই পরিবেশ পরিস্থিতি দেখেছি ভোট গণনার ক্ষেত্রে, এগুলো কিন্তু সুখকর নয়। কিন্তু রাহিদ, একটা বিষয় আলোচনা করতে চাই, যেহেতু আমাদের অনুষ্ঠানটি ছোট্ট পরিসরে। এই যে ডাকসুতে শিবিরের বিজয়, জাকসুতে শিবিরের বিজয়, এটা সাধারণ ছাত্রছাত্রীদের একটা ম্যান্ডেট, এবং সেটা অস্বীকার করার উপায় নেই, নানা ধরনের থাকবেই। কিন্তু ছাত্র শিবিরের এই যে বিজয় অব্যাহত রয়েছে, এবং একই সাথে অন্যান্য সংগঠনগুলো আস্তে আস্তে তাদের ভূমিধসের ব্যাপার, বিশেষ করে ছাত্রদল। আপনি কি কখনো কল্পনা করেছিলেন যে ছাত্রদল কোনো আলোচনায় থাকবে না বা একটি পদও পাবে না? তো এই সংগঠনটি অবস্থা কি দাঁড়ালো তাহলে? দেখুন, আমি একটু ঘুরিয়ে বিষয়টা বলতে চাই, মানে আমার পর্যবেক্ষণটা একান্তই ব্যক্তিগত। সেটি হচ্ছে প্রথমে আসলে ডাকসু প্রসঙ্গটা। আমরা যদি ডাকসু আর জাকসু মিলাই, একটা কমন ট্রেন্ড হচ্ছে ডাকসু জাকসু 2 জায়গাতে শিবির বিপুল ব্যবধানে এবং একচেটিয়াভাবে জিতেছে, এটি একটা চিত্র। অন্যদিকে চিত্র হচ্ছে ডাকসুতে লড়াইটা ধরেন দ্বিতীয় হিসেবে সে লড়াইতে ছিল ছাত্রদল, কিন্তু জাকসুতে ঠিক উল্টো, হ্যাঁ এনসিপির সাথে। আবার ধরুন এনসিপি একদম নাই হয়ে গেছে। যে এনসিপি কারা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মুখ, তাদের তো রাজনৈতিক দল, তারা আমাদের যে অগাস্টের গণ অভ্যুত্থান তার সামনে দাঁড়িয়ে তারা নেতৃত্ব দিয়েছিল। তো ডাকসুতে ছাত্রদল কারণে, ছাত্রদলের ফলাফল বিপর্যয়ের কারণে এনসিপি যে ছাত্র সংগঠনটা নাই হয়ে গেল 1 বছরের মধ্যে, যারা দেশে এরকম একটা যুগান্তর অভ্যুত্থানে ছিল তাদেরকেও প্রত্যাখ্যান করেছে, এটি নেই। এখন আপনার মূল প্রশ্নে আসি। দেখুন, আওয়ামী লীগের এই 15 বছরে যেটা হয়েছে, এবং 15 বছরের মধ্যে আমি 14 পরের পর্বটাকে বেশি করে বলি, যে এখানে আপনার মত প্রকাশের স্বাধীনতা, ভিন্ন মত, এই জায়গাগুলো একেবারেই সংকুচিত হয়ে গেছিল, চরম দমন পীড়নের যে কোনো মাত্রা ছাড়িয়ে গেছে। এবং তার ফলটা আমি আজকে আলোচনা করছি যে ছাত্রদল নাই হয়ে গেল। এখন ডাকসুতে আসুন, বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কি গত 10 বছরে 12 বছরে প্রকাশ্যে রাজনীতি করতে পেরেছে? পারেনি। অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো অবস্থাও কিন্তু একই রকম। তার মানে হচ্ছে মাঠটা ফাঁকা ছিল, ছাত্রলীগ ছাড়া কেউ ছিল না। কিন্তু এই যে ছাত্রলীগ ছিল, আজকে যারা শিবিরের নেতৃত্ব হিসেবে আসছেন, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে বিপুল ভোটে জিতেছেন, এবং আমাকে যদি বলেন ভোটের ডিফারেন্সটা বা তফাতটা, সেটা চমকে দেয়। ডাকসু নির্বাচনে তারা জিতবে, এটা আমি ধরে নিয়েছিলাম, নানান অনুষঙ্গগুলো পাওয়াই যাচ্ছিল, কিন্তু এত ব্যবধান, সেটি একটু অবাক করার মতো। আবার সেই ব্যবধান ছাত্রী হলগুলোতেও দেখুন, তারা বিপুল ভোটে জিতেছে। ছাত্রী হলকের প্রসঙ্গ তুললেন, অনেকে বলবার চেষ্টা করেছে শিবিরকে হয়তো ছাত্রীরা তেমন সেইভাবে ভোট দিবে না, কিন্তু বেশিরভাগ ভোট তারাই দিয়েছে। এখন ধরেন আমি এভাবে বলছি, একটা হচ্ছে ছাত্রদল নাই, তারা সংগঠন করতে পারেনি, কিন্তু আপনি 14 বা 14-15 পরম্পরায় যখন ছোট্ট করে প্রশ্ন করব যে ছাত্রদল
গত 15 বছরে আন্দোলন করতে পারেনি, সংগঠিত হতে পারেনি, কিন্তু শিবির তো সংগঠিত হয়েছে তারা, এবং সংগঠিত হওয়াটা খুব স্বাভাবিক সঙ্গত, যে এই জন্যই এই ধরনের ক্যাডার ভিত্তিক পলিটিক্স যারা করে অনেকটা বামপন্থী সংগঠনগুলোর মতো, তারা কিন্তু ক্ল্যান্ডেস্টাইন মুভমেন্টে অভ্যস্ত, এবং তাদের পার্থক্যটা বেসিক তফাৎটা এখানে। ধরেন ছাত্রলীগের মধ্যেই তারা ছিল, সেখানে থেকেই তারা বিকশিত হয়েছে, এক নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, আমার কাছে তো এটা পরিষ্কার, অগাস্টের পর থেকে তারা কিন্তু তাদের সংগঠন গুছিয়েছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে, ছাত্রলীগ ছাত্র রাজনীতির প্রতি সাধারণ ছাত্রছাত্রীদেরকে এতটাই বিষিয়ে তুলেছে, সেখানে চিরাচরিত লেজুর ভিত্তিক ছাত্র সংগঠনের প্রতি সাধারণ ছাত্রছাত্রীদের অনীহা ছিল, বীতশ্রদ্ধ ছিল। তো সেই জায়গাতে সাধারণ ছাত্রছাত্রীদের কথা, তাদের বিষয়গুলো বলা, যেমন আমার এক সহকর্মীর মেয়ে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, তিনি বলছিলেন তার মেয়ের কাছে তাদের ইশতেহার অনেকটা অ্যাট্রাকটিভ মনে হয়েছে। নিশ্চয়ই আপনার শিবিরের নিশ্চয়ই আপনার মনে আছে, আমরা বুয়েটের নির্বাচনে বরাবরই কি দেখতাম, এক ধরনের ডিবেট হতো, যেটা আমরা আমেরিকান প্রেসিডেন্সিয়াল ইলেকশনে দেখি। পরস্পরের বক্তব্যটা বলবে, পাল্টা যুক্তি দিবে, এই তো ছাত্র সংগঠনগুলোর চর্চা হওয়া দরকার। তো সেই জায়গা থেকে বছরের পর বছর, কিন্তু বছর কেন, যুগ যুগ ধরে সেটা হচ্ছে না, এবং আপনি অনেকটা রাজনীতি বিমুখ করে ফেলেছেন। রাজনীতি বিমুখ বলতে, যে ছাত্র রাজনীতি ছাত্রছাত্রীদের শিক্ষার্থীদের বেসিক ইস্যু নিয়ে হবে, সেটি হয়ে গেছে বড় দলের লেজুর। তো এই জিনিসগুলো হয়ে গেছে, এবং আলটিমেটলি কোনো লেভেল প্লেইং ফিল্ড ছিল না। তো লেভেল প্লেইং ফিল্ড ছিল না, অন্যরা সংগঠন বলে কিছু নাই। তার চেয়ে বড় কথা, আপনার নিশ্চয় মনে আছে, এই ডাকসু নির্বাচনের পক্ষে কিন্তু ছাত্রদল ছিল না এই কারণে, কারণ তারা জানে তাদের সাংগঠনিক কোনো ভিত্তি নেই, অবস্থান নাই নড়বড়ে, এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বলুন, জাকসু বলুন, এবং অন্যান্য জায়গাতেও তাই। তো হ্যাঁ, আমাকে যদি বলেন, ভোটের ব্যবধানটা আমাকে চমকে দিয়েছে, অবাক করেছে, কিন্তু এতটা ভরাডুবি হবে এমনটা আমি আশা করিনি। অনেকেই বিতর্ক করছেন এখন, কেউ বলছেন না এই নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতিতে খুব একটা প্রভাব ফেলবে না, আবার কেউ বলছেন প্রভাব ফেলবে। আপনার কি মনে হয়? দুটো বিষয়কে একটু আমি আলাদা করে এজন্যই দেখতে চাই। ছাত্র সংগঠন, ছাত্র সংসদের নির্বাচনগুলো হয়েছে শিক্ষার্থীদের ভোটে, আর তারা তো অবশ্যই আমাদের মূল ভোটের একটা বড় এবং উল্লেখযোগ্য অংশ। তো তাদের বাইরেও কিন্তু জনগণের অন্যান্য অংশগুলো আছে। তো সেই জায়গাতে কি হয়, এটা আমাদের একটু দেখার অপেক্ষায় থাকতে হবে। গত 1 বছরে বিএনপির বিরুদ্ধে যে অভিযোগগুলো হয়েছে, চাঁদাবাজি, দখল, মব ইত্যাদি নানান অনিয়ম, এবং সেটা ট্রেডিশনাল পলিটিক্যাল কালচারের বাইরে নয়। তো এবং এটা নিয়ে প্রচারও হয়েছে, অপপ্রচারও হয়েছে, কুৎসা আছে। থামিয়ে দিয়ে বলি যে প্রচারের কথা আপনি বললেন, ডাকসু নির্বাচনের দিন যখন ফলাফল ঘোষণা করা হয়, দেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এলইডি টাঙিয়ে নির্বাচনের ফলাফল দেখানোর চেষ্টা করা হয়েছে, এবং জামাত শিবিরের লোকজন প্রমাণ করার চেষ্টা করে এই যে আমাদের বিজয়, এই যে আমাদের বিজয়। তো এইটাও তো একটা টেকনিক। আমি ওইটাতেই আসছি, এবং সামনের ইলেকশনে আমি মনে করি কি, প্রচারণা, আপনি টিভির কথা বলছেন, ওয়াই নট সোশ্যাল মিডিয়া? আজকে মেইন স্ট্রিম মিডিয়ার চাইতে এই সোশ্যাল মিডিয়ার বিস্তার ঘটেছে, ইউটিউব হয়েছে সারা দেশে। আপনার আমার কিন্তু কোনো ডেটা নেই কি পরিমাণ এরকম চ্যানেল আছে। তো ওই জন্য আমি প্রচার অপপ্রচার দুটোই বলেছি, এবং আমি কিন্তু সতর্কতার সাথে বুঝেই কথাটা বলবো। আপনি নির্বাচন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের, আর সেটা আপনি বলছেন প্রত্যন্ত কোনো অঞ্চলে, সেটা লাইভ টেলিকাস্ট হচ্ছে। আমি যদি ভুল না করি, লাইভ টেলিকাস্ট কিন্তু যেভাবে শুনেছি, সেটি মেইন স্ট্রিমে কতটা হয়েছে বা ইউটিউবে কতটা হয়েছে, সেটাও কিন্তু আলোচনা বা অনুসন্ধানের দাবি রাখে। কাজেই সেটা প্রভাবিত করার একটা উপায় তো আসলো, বা একটা পথ হয়ে গেল, যে অবশ্যই জামাত সেটাকে ক্যাশ করবে, কারণ তার জন্য তো একটা বিরাট টুল, যে সর্বশেষ 25-এর মধ্যে 20টা পেলে সে জাকসুতে, ঢাকা ইউনিভার্সিটিতে সে ক্লিন সুইপ করলো, যে 3টা সম্পাদকীয় পদে জিতেছে। বলা হচ্ছে তারাও, তাদের প্রতি তাদের মৌন সমর্থন ছিল, ধরে নিলাম তারা জিতলো, কিন্তু দুটাতেই তাদের ভূমিদোষ, এবং সেটাকে তারা বড় করে প্রজেক্ট করবে। এবং সেই সাথে তো আছে বিএনপি সাংগঠনিকভাবে নড়বড়ে অবস্থা, নিয়ন্ত্রণ, লিডারশিপের কন্ট্রোল, সব মিলিয়ে আমার মনে হয় বিএনপির জন্য এটি একটি সোল সার্চিংয়ের বিরাট একটা পরীক্ষার সামনে তারা পড়ে গেল, যে আগামী নির্বাচনে এই বিপর্যয় থেকে ঘুরে দাঁড়াতে হলে কি করা উচিত। আমার মনে হয় তাদের
এখনই ভাবা উচিত। ভাবা শুধু না, মানে পদক্ষেপ ঠিক করা উচিত। আপনাদের পত্রিকার উদ্যোগে গতকাল একটি আলোচনা সভা হলো, গোলটেবিল বৈঠক। এখানে আপনারা শিরোনাম করেছেন প্রথম আলো, ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের শক্ত ভূমিকা চাই। এবং একই সাথে আপনাদের এই আলোচনার ভিত্তিতে এক একজন এক এক শিরোনাম করেছে, যেমন সমকাল পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন কিন্তু যথেষ্ট নয়, আলী রিয়াজের একটি বক্তব্য ছাপা হয়েছে। আবার একইভাবে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবে, আলী রিয়াজ। তাহলে এই যে দুইটা শিরোনাম আমাকে একটু সংশয়ে ফেলেছে। আমি জানি না আপনারা ওটা কোন কাগজে করেছে, একটা বাংলাদেশ প্রতিদিন আর একটা হচ্ছে মানবজমিন। আমরা ওনার যে বক্তব্যটাকে একটু হাইলাইট করার চেষ্টা করেছি। উনি বলছেন, এই সংবাদে আছে, নির্বাচন না হলে অস্থিতিশীলতার পাশাপাশি জাতীয় নিরাপত্তা বিঘ্নিত এটা আছে। তারপর আবার উনি যেহেতু সংস্কার কমিশনের সহসভাপতি, খুব সঙ্গত এবং স্বাভাবিক কারণে সংস্কারের বিষয়টাতে উনি বিশেষ জোর দিচ্ছেন এবং দেওয়াটাই খুব সঙ্গত। তো সেই জায়গাতে আমি মনে করি সংস্কারের যে বিষয়টা নিয়ে উনি, আপনি বাংলাদেশ প্রতিদিনের শিরোনামের দিকে আমার দৃষ্টি আকর্ষণ করলেন, পরিবর্তনের জন্য নির্বাচন প্রয়োজন কিন্তু যথেষ্ট নয়। হ্যাঁ, যথেষ্ট নয় বলতে তার মানে ঘুরে ফিরে যে সংস্কার ছাড়া নির্বাচন না হলে সেই গণতন্ত্র বা সেই নির্বাচনের মধ্যে দিয়ে যে পরিবর্তনটা আমরা পাবো সেটি টেকসই হবে না, সেটা কিন্তু কৌশল উনি বলেছেন। এবং এই কথাটা আমি যেভাবে বলছি এই কথাটা কিন্তু এর আগেই বলেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যেভাবে করেছি ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠানে সরকারের শক্ত ভূমিকা চাই, এবং সমকালে আমি যদি ভুল না করি তারা জুলাই সনদ এবং নির্বাচনে সরকারের শক্ত ভূমিকার প্রসঙ্গ বলেছেন, অর্থাৎ এই মূল আলোচনাতে এখানে। তারপরে অনিশ্চয়তার অবসানের কথা বলেছেন। আরও আমি যদি কিছু হাইলাইটস বলি, সেই আলোচনাতে এসছে যে মঞ্চ প্রস্তুত করা, একটু আগে লেভেল প্লেইং ফিল্ডের কথা আমি আপনাকে বলছিলাম, তারপরে আইনশৃঙ্খলার কারণে নাগরিকরা অস্থিরতায়, অর্থাৎ মোটা দাগে আমাকে যদি সাম আপ করতে বলেন, আপনি যখন আলোচনায় বসছে, আপনার অনুষ্ঠানে আজকের আগেই অন্যান্য কয়েকদিনের আলোচনাতে হয়েছে, যখন ফেব্রুয়ারিতে নির্বাচনের দিনক্ষণের কথা ঘোষণা করা হচ্ছে, দ্ব্যর্থহীনভাবে পুনর্ব্যক্ত করা হচ্ছে, তারপরেও কিন্তু সাধারণ মানুষের মধ্যে, আমার আপনার মতো সাধারণ মানুষের সংকট সংশয়টা যাচ্ছে না। এবং একটু আগে যে কথাটা বললাম, জাকসু ইলেকশনের সাথে হয়তো জাতীয় নির্বাচনের ভোট গণনা ফলাফলে এটা কোনো সম্পর্ক নেই, কিন্তু এগুলো মানুষকে খুব একটা আশাবাদী করে না। আর এর বাইরে বড় পরিসরে যদি দেখি, আমাদের মতো দেশে ভোটের আইনশৃঙ্খলা নিরাপত্তা এটা কিন্তু পুলিশের দায়িত্ব। সেই পুলিশের মধ্যেও পুলিশ কতটা পুনর্গঠিত হয়েছে, পুলিশ কতটা আত্মবিশ্বাসী হয়ে উঠেছে, সেটা নিয়ে তো মানুষের প্রশ্ন আছে। বিশেষ করে দু একদিন আগেই তো বোধহয় ঘটেছে, আমি যদি ভুল না করি, ছিনতাইকারী সন্দেহে মোহাম্মদপুরে বোধহয় 3 জনকে পিটিয়ে মারা হয়েছে। তারপর ধরেন এই আইনশৃঙ্খলাজনিত নানান সমস্যাগুলো তো আছেই। তো সেই জায়গাতে মোটা দাগে গতকালকের যে আলোচনা যেটা শুনেছি, সেটাতে আপনার ফেব্রুয়ারিতে যে নির্বাচনের দিনক্ষণ ঠিক করা আছে, গণতান্ত্রিক উত্তরণের দিকে যাওয়ার কথা বলছি, এবং একই সঙ্গে সংস্কারের বিষয়গুলো এখনো পেন্ডিং আছে। এই সব কিছু মিলিয়ে সরকারের এখানে জোরালো ভূমিকার কথা উল্লেখ আছে। অনেক ধন্যবাদ আপনাকে। একেবারে শেষের দিকে আমরা একটি মেয়ের ছবি ছাপা হয়েছে আজকে পত্রিকায়, এবং সেই মেয়েটিকে আমরা এই যে বিএনপি নেতা ফজলুর রহমান সাহেবের তাকে মানে নিগৃহীত করার সেই মব আন্দোলনে খুব জোরালো ভূমিকায় দেখেছি, কিন্তু তাকে আজকে শিরোনাম হতে হলো সেই ফারিয়া সহ 3 জন কারাগারে সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি। কি বার্তা দেয়? হ্যাঁ, এর আগেই কিন্তু নিশ্চয়ই আপনার মনে আছে, সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে গিয়ে ধরা পড়েছেন। এবং তো এই বার্তাগুলো একটু আগে আমি আপনাকে যেটা বললাম, সোল সার্চিংয়ের কথা আমি যদি ঘুরে আনি, যে 5ই আগস্টের পরিবর্তনটা কেন হয়েছিল? একটা ফ্যাসিস্ট সরকার, যে সরকার 2 দিন আগে এফটিতে ফাইন্যান্সিয়াল টাইমসের অনুসন্ধানী প্রতিবেদন ছাপা হয়েছে যে কি পরিমাণ টাকা লোপাট করা হয়েছে, অর্থাৎ এটা আপনার টাকা, রাষ্ট্রের টাকা। তো যাদেরকে আমরা বিদায় করলাম, তাদের সংস্কৃতিতে, তাদের অ্যাপ্রোচে যদি আমি দেশটাকে চালাতে চাই এবং তাদের জুতা পরে যদি হাঁটতে চাই, তাহলে তো পরিবর্তন কিছুই হলো না। আপনি একটু আগে যে কথাটা বলছিলাম, যে বিএনপির বিপর্যয় বা ভরাডুবির কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল, তারা যে 1 বছরের মধ্যে অনেকটা নিঃশেষ হয়ে গেল, এই আলোচনাটাই কিন্তু নেই। এবং যেই ধরেন আপনি
এই সমন্বয়ক পরিচয়ের কালের কণ্ঠের খবরের দিকে দৃষ্টি আকর্ষণ করলেন, বিএনপি নেতা ফজলুর রহমানকে নিগৃহীত করার কথা বললেন। তো এগুলো তো ভালো বার্তা দেয় না, সুখকর বার্তা দেয় না, এবং তখন কিন্তু এই হতাশাগুলো আরও বাড়ায়, এবং তখন এই প্রচার অপপ্রচারের বিষয়গুলো কিন্তু মুখ্য হয়ে ওঠে। ওই জন্যই বলছি যে আগামী নির্বাচনে আমরা যে মাধ্যমে কাজ করি সেখানের চাইতে এই অর্থাৎ অল্টারনেটিভ মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এগুলো একটা বিরাট ভূমিকা রাখবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা নিশ্চয়ই শুনলেন। জাকসু নির্বাচনের প্রসঙ্গ উঠল, বিজয়ের কথা উঠল। এই বিজয়ে অন্যান্য সংগঠনগুলো নিশ্চয়ই সংগঠিত হবার চেষ্টা করবে তাদের ভুল ভ্রান্তিগুলো নিয়ে। মোদ্দা কথা যেটা, শিক্ষার্থীদের পক্ষে যারা দাঁড়াবে তারাই কিন্তু আগামী দিনে নায়ক হবে। এটাই জরুরি। ভালো থাকবেন। আগামীকাল নিশ্চয়ই এই সময় কথা হবে। খোদা হাফেজ।